আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম। মিস্টার ইসলাম, এনটিভির পক্ষ থেকে স্বাগতম। আপনি আপনার এরিনার একজন উপ পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ সফরে আছেন। কেমন লাগছে এই গরমের মধ্যে? আমার অত্যন্ত ভালো লেগেছে, কারণ এই প্রথমবারের মতো আমরা কিরগিজস্তানের একজন ডেপুটি ফরেন মিনিস্টারকে নিয়ে বাংলাদেশে এসেছি। আপনি বলতে পারেন যে কিরগিজস্তানের যে সর্বোচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধির এটি হচ্ছে প্রথম বাংলাদেশ সফর, এবং এই সফরের মধ্য দিয়ে আমরা যেটা বলি যে ফরেন অফিস কনসালটেশন, এটি গতকালকে অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমাদের পররাষ্ট্র সচিব মহোদয়, সিনিয়র সচিব অ্যাম্বাসাডর মাসুদ মোমেন, উনি বাংলাদেশ সাইডকে লিড করেছেন, এবং ওইখানে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। এবং আলোচনার পরে আমরা একটি MOU সমঝোতা স্মারক সই করেছি। এই প্রথমবারের মতো কিরগিজস্তানের সাথে বাংলাদেশের কোনো একটি এই অফিসিয়াল ডকুমেন্ট সিগনেচার হয়েছে। তো আমি সেই ক্ষেত্রে আমি বলবো এটি অত্যন্ত সিগনিফিকেন্ট, খুবই তাৎপর্যপূর্ণ একটি সফর হয়েছে। এবং এই সফরের মধ্য দিয়ে শুধুমাত্র পররাষ্ট্র সচিব মহোদয়ের সাথেই না, এই কিরগিজস্তানের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছেন, বাংলাদেশের স্টেট মিনিস্টার ফর কমার্স তার সাথে সাক্ষাৎ করেছেন, এবং অনারেবল অ্যাডভাইজার সালমান এফ রহমান সাহেবের সাথে উনি সাক্ষাৎ করেছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এবং আমাকে উনি ওনার অভিজ্ঞতা শেয়ার করেছেন। উনি অত্যন্ত ইমপ্রেসড রয়েছেন বাংলাদেশের এই উন্নয়ন দেখে, বাংলাদেশের যে অগ্রগতি এবং অগ্রযাত্রা দেখে উনি ইমপ্রেসড হয়েছেন, এবং আমাকে বলেছেন যে উনি অতি সত্বর কিরগিজস্তানের রিপাবলিকের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে উনি বাংলাদেশ সফরে আসতে চায়। কারণ বাংলাদেশের উন্নয়ন এবং একই সাথে বাংলাদেশের যে নেতৃত্ব, যে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে দেশের যে অগ্রগতি, সেটি উনি চোখে দেখতে চান। এই জন্যে উনি আগ্রহ প্রকাশ করেছেন। আমরা এটা নিয়ে কাজ করব। আমরা আশা করছি যে যত দ্রুত সম্ভব দুই দেশের এবং দুই দেশের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের যে মিউচুয়াল কনভিনিয়েন্ট টাইমে আমরা কিরগিজ রিপাবলিকের মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরে নিয়ে আসতে সক্ষম হব। একজন রাষ্ট্রদূত হিসেবে এই মুহূর্তে কটা দেশের সাথে আপনার সম্পর্কটা মেনটেন করতে হচ্ছে? আমি মূলত উজবেকিস্তানে নিযুক্ত, এবং ওইখানেই আমাদের রেসিডেন্স বা আমাদের এমবিসি ওখানে। একই সাথে আমি কনকারেন্টলি অ্যাক্রিডিটেড দায়িত্বে আছি আরও 3টি দেশ, সেটি হচ্ছে কিরগিজ রিপাবলিক, তাজিকিস্তান এবং আফগানিস্তান। আমি শুধু এতটুকু বলতে চাই যে এই দেশগুলো অত্যন্ত পটেনশিয়াল আছে, এবং বাংলাদেশের সাথে এরা সবাই, বিশেষ করে উজবেকিস্তান, কিরগিজ রিপাবলিক, তাজিকিস্তান, আফগানিস্তান, তারা সকলেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বাড়াতে চায়। এবং আমাদের দিক থেকেও আমি মনে করি আমাদের পর্যাপ্ত সুযোগ রয়েছে, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, জুট অ্যান্ড জুট প্রোডাক্টস, IT প্রোডাক্টস, এই সেক্টরে আমাদের ওখানে অবদান রাখার অনেক সুযোগ রয়েছে, এবং আমরা এই সুযোগটা এখন কাজে লাগাতে চাই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আপনার দায়িত্বভার গ্রহণের পর বাংলাদেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক এই দ্বিপাক্ষিক সম্পর্কটা কতটা উন্নততর পর্যায়ে পৌঁছেছে? এই সম্পর্কের মাত্রা যদি আমি বলতে চাই, যে নতুন যেটি অ্যাড হয়েছে সেটি হলো যে মাননীয় প্রধানমন্ত্রী এবারের ক্ষমতা নেওয়ার পরে উজবেকিস্তান এবং কিরগিজ মন্ত্রী আসছেন, তারা দুই দেশেরই কিন্তু তাদের যে মহামান্য প্রেসিডেন্ট অতি দ্রুততার সাথে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা নেওয়ার পরে তাকে অভিনন্দন জানিয়েছে। সেটি একটি হচ্ছে যে হাইয়েস্ট লিডারশিপ পর্যায়ে, পলিটিক্যাল পর্যায়ে তাদের যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, তাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটি কিন্তু একটি প্রতিফলন। এবং আমি বলছি যে উজবেকিস্তানের ইলেকশন কমিশন থেকেও তারা কিন্তু বাংলাদেশের নির্বাচনে অবজারভার পাঠিয়েছিল, এবং তারাও এটা বাংলাদেশের যে সুষ্ঠু নির্বাচন হয়েছে সেক্ষেত্রেও তারা একটু সন্তোষ প্রকাশ করেছেন, এবং তারা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও অগ্রগতি এবং আরও বাড়ানো এবং এই সম্পর্ককে নতুন মাত্রায় সম্প্রসারিত ক্ষেত্রে তারা তাদের আগ্রহ প্রকাশ করেছেন। এবং আমি মনে করি এই আগ্রহটা মিউচুয়াল, এবং এটি শুধুমাত্র দুই দেশেরই না, দুই দেশের জনগণের মধ্যকার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, যে বোঝাপড়া আছে, এই যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে, এটিও কিন্তু একটি নতুন পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হব।
আপনি আমাদের দেশের ওখানে দুতিয়ালি করছেন, ওই উজবেকিস্তানের মানুষদের বাংলাদেশ সম্পর্কে ধারণাটা কতটা বদলেছে? দুই দেশের মধ্যে কিন্তু একটি সম্পর্ক অলরেডি আছে, সেটি হচ্ছে ঐতিহাসিক পর্যায়ের সম্পর্ক, এবং আরেকটি হচ্ছে সাংস্কৃতিক এবং ধর্মীয় দিক থেকে আমরা কিন্তু খুবই একে অপর অনেক কাছে, এবং আমরা সবাই কিন্তু আরেকটি জায়গাতে একতাবদ্ধ, সেটা হচ্ছে আমাদের ভ্যালু সিস্টেম। আমরা হচ্ছে সবাই ফ্যামিলি ওরিয়েন্টেড, আমাদের একটা এশিয়ান কালচার আছে, এশিয়ান হেরিটেজ আছে, এশিয়ান ভ্যালু সিস্টেম আছে, এটি কিন্তু আমাদের সবাইকে একত্র করে রেখেছে। এবং আরেকটি বিষয় যেটাকে আমি জোর দিব, সেটি হচ্ছে যে ডেভেলপমেন্ট অ্যাসপিরেশন এবং ভিশন। এটি আমি দেখেছি বাংলাদেশের যেমন সামনে এগিয়ে যাওয়ার যে একটি স্পৃহা আছে, এবং একই সাথে ওই দেশগুলোরও, উজবেকিস্তান, তাজিকিস্তান, তাদেরও কিন্তু একটা ডেভেলপমেন্ট প্ল্যান আছে, অ্যাসপিরেশন আছে। এইখানে কিন্তু অ্যাম্বিশনটা আমাদের ম্যাচ করে। এই ম্যাচ করার কারণে আমরা যদি একে অপরের হাতে হাত মিলাতে পারি, তাহলে আমরা কিন্তু দুই পক্ষই কিন্তু উপকৃত হব, এবং সেই ক্ষেত্রেই সেটি হচ্ছে আমাদের ট্রাস্টের জায়গা। সেখানেই কিন্তু আমরা মনে করি যে আমাদের প্রাইভেট সেক্টর, আমাদের বিজনেস, আমাদের ইকোনমি, এটিতে আমাদের অবদান রাখার অনেক সুযোগ রয়েছে। এটি হচ্ছে আমাদের এই যে গ্রোথ, এই গ্রোথের একটা মূল চালিকা শক্তি। আমি মনে করি যে এইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। আর আপনি যেটা বললেন যে জনগণের মধ্যে কতটুকু আন্ডারস্ট্যান্ডিং আছে, বাংলাদেশের জনগণের মধ্যে অত্যন্ত ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। আপনি জানেন যে উজবেকিস্তান হচ্ছে ইমাম বুখারির দেশ, ইমাম তিরমিজির দেশ, এবং ওখানে কিন্তু আরও স্কলার আছে, যেরকম বাহাউদ্দিন নকশবন্দি আছে, ঐতিহাসিক ফিগার বলতে গেলে বাবর যে ফারগানা, ওখান থেকে এসেছেন, ইবনে সিনা, আল বিরুনি, আল খিরিজমি, অসংখ্য গুণীজন ব্যক্তি ওই এলাকা থেকে এসেছে, যেটি আমরা বাংলাদেশের অনেকে জানি এবং তাদেরকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখি। এটি কিন্তু আমাদের একটি ইমোশনাল জায়গা থেকে আমরা বলছি যে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, এবং ওরাও কিন্তু উজবেকিস্তানের এবং ওই পার্শ্ববর্তী রাষ্ট্রের জনগণও কিন্তু এটি ফিল করে যে বাংলাদেশের মানুষ তাদের অনেক কাছে, এবং এই যে কাছে আছে, এটি মনে করি আমরা এই দু দেশের সম্পর্কের ভিতরে কিন্তু একটি ভিত অলরেডি আছে। এই ভিতটাকে আমাদের এখন শক্তিশালী করতে হবে এবং এটিকে আরও সম্প্রসারিত করতে হবে, তাহলেই এর যে ফলটা এটি আমাদের জনগণের কাছে পৌঁছে যাবে। আমরা যে বলি পিপল টু পিপল কানেক্টিভিটি, তো সেক্ষেত্রে একটা বড় বাধা হলো ভিসা। আমাদের দক্ষিণ এশিয়ার অনেকগুলো দেশে আমাদের প্রবেশাধিকার ভিসা মুক্ত। সেক্ষেত্রে উজবেকিস্তানের সাথে সাধারণ নাগরিকদের যাতায়াতে ভিসা মুক্ত করার বিষয়ে কি আপনার কোনো পদক্ষেপ আছে, কিংবা সে দেশের মানুষরা যখন আমাদের দেশে ঘুরতে কিংবা বেড়াতে আসবে? আচ্ছা, ভিসা যেটা আছে, ভিসা কিন্তু একেবারেই সহজভাবে আমরা এখন দিচ্ছি। সেটা হচ্ছে যে উজবেকিস্তানের জনগণ যখন বাংলাদেশে আসতে চায়, তখন যেহেতু আমাদের একটি এমবিসি এখানে আছে, দূতাবাসে আছে, তারা আমাদের কাছে অ্যাপ্লাই করলে এবং আমরা অত্যন্ত অল্প সময়ের ভিতরে আমরা ভিসা দিয়ে দিই, কারণ আমাদের ভিসা নীতি অত্যন্ত উদার, এবং আমরাও চাই যে বিদেশ থেকে, বিশেষ করে আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্রগুলো থেকে বেশি বেশি জনগণ এই দেশে আসুক, তাহলে তাদের ভিতরে যেই আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, আমাদের ভিতরে যে কৃষ্টি, কালচার, সাহিত্য, ভাষা, সেটা একটি আদান প্রদান হবে। একই সাথে আমাদের পর্যটন খাতেও কিন্তু লাভবান হবে। আমি একটু বলতে চাই এই কারণে পর্যটন খাতে, কারণ ওই দেশগুলো, উজবেকিস্তান সহ অন্য দেশগুলো কিন্তু ল্যান্ডলক কান্ট্রি, সেখানে কিন্তু তাদের কিন্তু সমুদ্র নাই। কিন্তু আমি সবসময় তাদেরকে বলে থাকি বাংলাদেশে কিন্তু সমুদ্র আছে। বাংলাদেশের সমুদ্রে যে কক্সবাজার, এটি হচ্ছে একটি আনব্রোকেন স্যান্ডি ন্যাচারাল সি বিচ, এবং ইটস দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। সেটাই আমি মনে করি একটি পর্যটন আকর্ষণ হতে পারে। কিরগিজ রিপাবলিক একটি মাউন্টেনিয়াস কান্ট্রি, সেখানে কিন্তু ফরেস্টের অভাব আছে। আমাদের সুন্দরবন একটি ম্যানগ্রোভ ফরেস্ট, বিশ্বের লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট দ্যাট হোস্ট রয়্যাল বেঙ্গল টাইগার, এটিও কিন্তু একটি ভালো জায়গা হতে পারে ওই এলাকার জনগণের জন্য পর্যটন খাতে। সেক্ষেত্রে সেটিও আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং আমি মনে করি যে আমরা যদি আমাদের সম্পর্কটা বাড়াতে পারি, একটি ক্ষেত্রে আমি মনে করি আমাদের চ্যালেঞ্জ এখনও আছে, সেটি হচ্ছে কানেক্টিভিটি। আমাদের ভিতরে এয়ার কানেক্টিভিটিটা নাই, ডাইরেক্ট কানেক্টিভিটি নাই। আমরা চেষ্টা করে যাচ্ছি যে যদি দুই দেশের মধ্যে একটি এয়ার সার্ভিস কন্ট্যাক্ট করার জন্যে, সেক্ষেত্রে দুই দেশের মধ্যে ডাইরেক্ট এয়ার কানেক্টিভিটির যে সুযোগটা তৈরি হবে, আমি চেষ্টা করছি উজবেক এয়ারওয়েজ, তাদের একসময় মানুষের অপারেশন ছিল, সেটিকে আবার রিভাইভ করতে আর কি। যদি আমরা একটা ডাইরেক্ট প্লেন বা এয়ারলাইন্স চালু করতে পারি, এই দুই দেশের মধ্যে সম্পর্কের মাত্রা আপনারাই দেখবেন যে একটি নতুন উচ্চতা পৌঁছে যাবে। জনশক্তির বাজার সম্পর্কে উজবেকিস্তানের সম্ভাবনা কেমন? জনশক্তির বাজার নতুন তৈরি হয়েছে, কারণ উজবেকিস্তানে বর্তমান যে সরকার আছেন, বিশেষ করে উজবেকিস্তানের যে মহামান্য রাষ্ট্রপতি, ওনার যে পলিসি অনেক উদার পলিসি, উনি অনেক কিছুই উন্মুক্ত করেছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক সময়ে বিদেশি ইনভেস্টমেন্ট প্রচুর আকারে
ওখানে যাচ্ছে এবং সেক্ষেত্রে এডুকেশন, হেলথ, ইনফ্রাস্ট্রাকচার সব ক্ষেত্রেই একটি নতুন দ্বার উন্মুক্ত হয়েছে। কারণ উজবেকিস্তান তাদের একটা পলিসি ভিশন দিয়েছে, যেটা তারা বলে যে উজবেকিস্তান স্ট্র্যাটেজি 2030, যেটাকে তারা নামকরণ করেছে বহুল প্রচলিত নাম ইয়েনি উজবেকিস্তান, মানে নতুন উজবেকিস্তান। এবং এর আন্ডারে প্রচুর ইনভেস্টমেন্ট কিন্তু তারা আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এই ইনভেস্টমেন্ট যখন হচ্ছে তখন কিন্তু ওদের কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর লোক দরকার, এবং আরেকটি জায়গা দরকার, সে হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যখন করছে, বিশেষ করে ওরা তাদের গার্মেন্টস এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে তারা ইমপ্রুভ করতে চায়। কিন্তু টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ একটি ওয়ার্ল্ড রেপুটেড নাম, গ্লোবালি আমাদের একটি পরিচিতি আছে টেক্সটাইলের ক্ষেত্রে, এবং আমাদের কিন্তু ওভার দ্য টাইম উই হ্যাভ ডেভেলপড কাইন্ড অফ এক্সপার্টিজ অ্যান্ড স্কিল ইন দ্য টেক্সটাইল সেক্টর। সুতরাং উজবেকিস্তান, কিরগিজ রিপাবলিক, এরা বন্ধুপ্রতিম দেশ, এদের যদি উন্নয়নের কাজে লাগে আমরা সবসময় প্রস্তুত আছি যে আমাদের এই টেকনোলজি, আমাদের যে নলেজ, আমাদের যে এক্সপার্টিজ সেটা শেয়ার করতে। সেক্ষেত্রে আমি মনে করি যে এই টেক্সটাইল সেক্টরে, কনস্ট্রাকশন সেক্টরে বাংলাদেশের যারা আছেন আমাদের হিউম্যান রিসোর্স, এটির কিন্তু কদর দিন দিন বাড়বে এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আপনি ফরেন সার্ভিসের 20তম ব্যাচের একজন মেধাবী কর্মকর্তা, আপনার স্বপ্ন কি রাষ্ট্রদূত হয়েছিল না অন্য কিছু ছিল? আমার স্বপ্ন বলতে আমি সবসময় দেশের সাথে, দেশের জনগণের সাথে আমি একতাবদ্ধ ছিলাম, এবং আমার একটি স্বপ্ন ছিল, সেটি হচ্ছে দেশের জন্য কাজ করা এবং জনগণের জন্য কাজ করা। আমি মনে করি যে আমি সার্ভিসে এসেছি, আমি আসলে জনগণের সেবক, আমি জনগণের সেবা করতে চাই, এবং আমার দ্বারা যদি আমার বাংলাদেশ আর পতাকাটা সারা বিশ্বে একটু হলেও যদি আর একটু নতুন জায়গায় পৌঁছাতে পারি, সেটি আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা। আমি যদি আমার বাংলাদেশের জন্য কিছু বিনিয়োগ আনতে পারি, দেশের জনগণের যদি কিছুটা লাভ হয়, এর চাইতে আমার মনে হয় আমার বড় পাওয়ার কিছু নাই। আমি এই নতুন দায়িত্ব উজবেকিস্তান আসার আগে আমি ছিলাম নিউ ইয়র্কের কনসাল জেনারেল। ওখানে বাংলাদেশের সাথে আমি অত্যন্ত আন্তরিকভাবে আমি তাদের সাথে মিশেছি, তাদের সমস্যাগুলো জেনেছি, তাদের চ্যালেঞ্জগুলো সমাধান করার চেষ্টা করেছি। তারাও কিন্তু আমাদের সাথে মিশে আমরা একসাথে কাজ করেছি, এবং আমি দেখেছি যে আমার সময় এটুকু আমি বলতে পারি যে ইউএসএ থেকে কিন্তু রেমিটেন্স অনেক বেড়েছিল, বাংলাদেশে এসেছে। সেখানে এইটা আমার কাজের একটি আনন্দের বিষয় যে আমি যেই দেশের রাষ্ট্রদূত, সেই দেশের জনগণের জন্যে বিদেশে থেকে কাজ করছি, এর চেয়ে বড় আনন্দের আর কী হতে পারে। আপনি জন্মেছেন মাদারীপুর জেলায়, আপনি পড়েছেন ফার্মাসিউটিক্যালসে, কিন্তু এখন ফরেন সার্ভিসে আপনি জব করছেন, তাহলে আপনার স্বপ্নটা কী ছিল আসলে? ইয়েস, ফার্মাসির কাছে যখন আমি পড়েছি তখন তো অবশ্যই যেটা হয় পড়াশোনার জন্য, তখন মনে হয়েছে যে আমি একটি রিসার্চ করব, আমি স্কলার হব, আমি নতুন ড্রাগ বানাবো, নতুন মলিকুল আমি বাজারে আনবো, যেটি দেখে বাংলাদেশ সহ সারা বিশ্ব লাভবান হবে। এবং আপনারা হয়তো জেনে থাকবেন যে আমি আমার পড়াশোনা শেষ করার পরে কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্টে, এরপরে আমি আমার বিসিএস দিয়ে এখানে এসেছি। এখানে আসার স্বপ্ন কিন্তু ছিল আসলে একটু বড় পরিসরে কাজ করা। আপনি যখন একটা প্রফেশনে কাজ করবেন ফার্মাসিউটিক্যালসে, তখন আপনি অবশ্যই কন্ট্রিবিউট করতে পারবেন, গ্লোবালি করতে পারবেন, লোকালি করতে পারবেন, কিন্তু তারপর একটি সীমাবদ্ধতা থাকে। কিন্তু আমি দেখেছি এই পাবলিক সেক্টর, পাবলিক সার্ভিস, এটি একটি ওয়াইডার এরিয়া, যেখানে আপনার ক্ষেত্রকে আপনাকে আরও বড় করে দেখার সুযোগ তৈরি করে দেবে। আপনি জনগণকে সেবা করার জন্য যদি আপনি করতে চান, যদি আপনার আন্তরিকতা থাকে, আপনার সততা থাকে, আপনার পেশাগত যোগ্যতা এবং জ্ঞান থাকে, তাহলে আপনি অনেক বড় পরিসরে দেশকে সেবা করার সুযোগ পাবেন। আমি আলহামদুলিল্লাহ সেই সুযোগটা আমি পেয়ে এসেছি, এবং এই সুযোগটাকে আমি কাজে লাগাতে চাই। আজকে অগণিত মেধাবী সন্তানরা স্বপ্ন দেখে ফরেন সার্ভিসে যোগ দেবে। আচ্ছা, যারা এরকম স্বপ্ন দেখছে, লেখাপড়া করছে, তাদের জন্য আপনার কি পরামর্শ? মানে অন্তত কোন বিষয়গুলো অনুসরণ করলে তার স্বপ্ন পূরণের লক্ষ্যে সে পৌঁছে যেতে পারবে? আমি যারা আমার ইয়াং জেনারেশন যারা আছেন, তাদেরকে আমি একটি কথাই বলবো যে আপনাদের থাকতে হবে, সততা থাকতে হবে। সেই সততা শুধুমাত্র মনিটারি হিসাবে বা এখানে হিসাবে না, আপনার কথাবার্তায়, আপনার কাজে কর্মে, ইভেন আপনার চিন্তা ভাবনায়, আপনার মননে এই সততাটুকু থাকতে হবে। আপনি কি করতে চান, আপনি কী কাজ করছেন, আপনার পারস্পরিক যে যোগাযোগ, লেনদেন, সব কিছুর ভিতরেই আপনার এই সততাটা হচ্ছে মূল জিনিস থাকতে হবে। এরপরে আপনার যোগ্যতা, আপনার প্রফেশনালিজম, এটাও থাকতে হবে, এবং আপনার একটা লক্ষ্য থাকবে, আপনি কি করতে চান। এই লক্ষ্যটা যদি আপনার পারিবারিক কেন্দ্র হয়, পরিবারকে সেবা করতে চান, এই লক্ষ্যটা যদি দেশকে সেবা করতে চান, সমাজকে সেবা করতে চান, জনগণকে সেবা করতে চান,
তাহলে এটি আপনার ভিতরে একটি প্যাশন তৈরি করবে। যদি আপনি সেই প্যাশনটা নিয়ে কাজ করেন, আমি মোটামুটি কনফিডেন্ট ইনশাআল্লাহ আপনি আপনার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এবং সবসময় অবশ্যই আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার কাছে আমাদের সবসময় সহযোগিতা কামনা করতে হবে ইনশাআল্লাহ। আমি মনে করি এই মানুষের ভিতরে যদি প্যাশনটা থাকে, সততা থাকে, আর তার কনফিডেন্স থাকে, তার যোগ্যতা থাকে, সে ইনশাআল্লাহ তার লক্ষ্যে অ্যাচিভ করতে সক্ষম হবে। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভি ইতিমধ্যে বাংলাদেশে একটি জায়গা বা অবস্থান তৈরি করে নিয়েছে। এনটিভি তার সংবাদ পরিবেশনের মাধ্যমে, তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এবং তাদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের কাছে ইতিমধ্যেই একটি জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। আমি এনটিভির সকল দর্শককে, সকল কলাকৌশলী এবং যারা তাদের সাথে জড়িত আছেন, তাদের যে পরিশ্রম দিয়ে তারা এই এনটিভিকে জনগণের কাছে নিয়ে গিয়েছেন, জনগণের তাদের হৃদয়ে অর্জন করতে সক্ষম হয়েছেন, এই জন্যে আমি তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সকলের কাছে আমি আমার পক্ষ থেকেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আপনারা আমাকে এই এতটুকু সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাদের সকলকে। ধন্যবাদ। দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম। নিশ্চয় আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।